সিঁদুরের কৌটোটা হাত থেকে পড়ে যেতেই কেমন যেন ভয়ে থরথর করে কেঁপে উঠল বাসন্তী। এমনটা তো হওয়ার কথা নয়। তাছাড়া সিঁদুরের কৌটো হাত থেকে পড়ে যাওয়া অমঙ্গলের লক্ষণ। এমনিতেই সতীনাথ আজ অনেকদিন হলো বাড়ি ফেরেনি। সতীনাথ বাইরে থাকলে বাসন্তীর মন সবসময় কেমন যেন চঞ্চল হয়ে পড়ে। আজ 2 বছর হলো তাদের বিয়ে হয়েছে, ছেলেপিলে কিছুই হয়নি। বাসন্তীর এ নিয়ে আফসোসের অন্ত নেই। সতীনাথ যেন মাটির মানুষ, কিছুই বুঝতে দেয় না। তাকে কাছে টেনে নিয়ে বলে, এই দেখো, আরে সব কিছু কি আর আমাদের হাতে আছে রে? ভগবান যা মনে করেছেন তাই হয়েছে। দেখবি দেখবি তোর কোল আলো করে ঠিক একদিন একটি মেয়ে আসবে। কতদিন অপেক্ষা করতে হবে তার জন্য? তুমি সব সময় এমন কথা বলো, কিন্তু আমি তো জানি আমার বলে তোমার কষ্ট হয়। সতীনাথ আরো টেনে ধরে বাসন্তীকে। ঘরের ভেতর টিমটিমে আলোতে সতীনাথের মুখে একটা অদ্ভুত হাসি ফুটে ওঠে। সতীনাথের মুখের সে হাসি যে কৃতিত্ব বলে। মা বলছিল, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। হয়তো আমাদের জন্য অন্য কিছু ভেবে রেখেছেন উনি। তুই চিন্তা করিস না, আমি বলছি তো, ও সব ঠিক হয়ে যাবে। বাসন্তী বড্ড ভালোবাসে সতীনাথকে। সতীনাথও বাসন্তীকে কম ভালোবাসে না। কিন্তু এখন হাত থেকে সিঁদুরের কৌটোটা পড়ে যাওয়ায় বাসন্তীর বুকের ভেতর কেমন যেন দুরু দুরু করে উঠল। অদৃশ্য কারোর উদ্দেশ্যে বলল, আর কত কি দেখতে হবে বলো তো? এমন কেন আমার সঙ্গেই হয়? কথাটা বলেই বাসন্তী তাড়াতাড়ি সিঁদুরের কৌটোটা তুলে ফেলল, কিন্তু খেয়াল করল না সিঁদুরের কৌটোটা তোলার সময় কতটা জায়গায় একটা চিড় ধরেছে। চীনামাটির সেক্রেটের কৌটো কোনো এক মেলা থেকে এনে দিয়েছিল সতীনাথ। কৌটোটা সামনে রাখা ছোট্ট আয়নার পাশে লম্বা বেঞ্চের উপরে রেখে নিজের কাজে চলে গেল বাসন্তী। তখন সন্ধে পেরিয়েছে। একটু পরে ঝুপ করে অন্ধকার নামবে। কুয়োর জলে গা ধুয়ে শাড়ি বদলে কপালে সিঁদুর দিয়েছিল বাসন্তী। এখন রান্নাঘরের দিকে গেল কাজ করতে। আয়নার পাশে খোলা জানলা, হু হু করে এতক্ষণ ঠান্ডা হাওয়া আসছিল। তখনই হঠাৎ করে একটা হাত এসে দাঁড়ালো জানলার কাছে। সিঁদুরের কৌটোটা জানলার কাছ থেকে ছিনিয়ে নিল কেউ, আর তারপর মাত্র কিছুক্ষণ ঠিক সেইখানেই এসে পড়ল। বাসন্তীর অলক্ষ্যে এমন একটা ব্যাপার হয়ে গেল, সেটা সে খেয়ালও করতে পারল না। তার খেয়াল করবেই বা কি করে? উপরে যে আছে তার দৃষ্টি থেকে বাসন্তীর গোটা পরিবার যখন বঞ্চিত, তখন ওই সামান্য ব্যাপারে আর কে কি খেয়াল করবে? বাসন্তী রান্নাঘরে উনুন জ্বালিয়ে কাজ করতে করতে বাড়ির পিছনের দিকে তাকিয়ে হঠাৎ, বাড়ির পেছনে একটা বকুল গাছ আছে। বাসন্তীর বুকের ভেতরটা কেঁপে উঠল। একের সতীনাথ বাড়িতে নেই, সে একা মেয়ে মানুষ। তারপর বকুল গাছের পেছন দিকে ঝোপ জঙ্গল শুরু হয়েছে। সামনে জ্বলতে থাকা লম্পটা তুলে নিয়ে দেখতে যাবে, এমন সময় দমকা হাওয়ায় লম্পটা নিভে যেতেই চারপাশটা ছুপ করে অন্ধকার হয়ে গেল। আর ঠিক তখনই বাসন্তীর মনে হলো বকুল গাছের দিক থেকে কে যেন খিলখিল করে হেসে উঠল একবার। ও মাগো, ও মাগো, ওখানে ওখানে কে হাসে? রাতের অন্ধকারে বাসন্তীর বাড়ির চারপাশে একটা কালো ছায়া বারবার ঘুরে ফিরে দাঁড়াতে লাগলো। আর তারপর একটা সুযোগ বুঝে জানালার কাছে এসে দাঁড়িয়ে জানালার পাল্লাটা হাত দিয়ে আস্তে আস্তে সরিয়ে ফেলল। বাসন্তীর মুখটা দেখা যায়, নিশ্চিন্ত মনে সে ঘুমিয়ে রয়েছে।
কিছু স্বপ্ন দেখে মাঝে মাঝে কেঁপে উঠছে। ছায়াটা জানালার পাল্লার ফাঁক দিয়ে আস্তে আস্তে ঢুকলো ঘরের ভেতর। আর তার একটু পরেই চুলের ওপরে রাখা সেই চিড় ধরে যাওয়া সাদা চিনেমাটির সিঁদুরদানিটার দিকে এগিয়ে গিয়ে স্পর্শ করলো একটা হাত দিয়ে। ব্যাস, তখনই ঘরের দরজাটা ধরাম শব্দ করে বন্ধ হয়ে যেতে ধড়ফড় করে উঠে বসে বাসন্তী চিৎকার করে উঠল। রাতের আধারে কখনো কখনো আমাদের চেনা জগৎটাও অচেনা হয়ে ওঠে। কখনো একটা সামান্য বস্তু, যেমন একটি সিঁদুরের কৌটো, হয়ে উঠতে পারে ভয়ঙ্কর কোনো অশুভ ঘটনার কেন্দ্রবিন্দু। এই গল্পে আমরা শুনতে চলেছি বাসন্তী ও সতীনাথের জীবনের এক অদ্ভুত রহস্যের সন্ধানে, যেখানে ভালোবাসা, বিশ্বাস আর অতিপ্রাকৃত শক্তির মুখোমুখি হতে হয় একেবারে সাধারণ দুজন মানুষকে। কিন্তু শেষ পর্যন্ত কি সত্যি সব কিছু সামলানো সম্ভব হয়, নাকি অজানা কোনো ছায়া আবারও ফিরে আসার অপেক্ষায় থাকে? তাহলে চলো ডুবে যাই আমরা বাসন্তীর সিঁদুরের কৌটোর অন্ধকারে মোড়ানো এই ভয়াল রহস্যময় যাত্রায়। আমাদের চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে থাকছে একটি আকর্ষণীয় প্রশ্ন। এই প্রশ্নের প্রথম 3 জন সঠিক উত্তরদাতার নাম আমরা পরবর্তী গল্পে প্রকাশ করব। আমাদের আজকের প্রশ্ন, বাসন্তীর হাত থেকে সিঁদুরের কৌটো পড়ে যাওয়ার পর যে অশুভ ঘটনাগুলো শুরু হলো, তোমার কি মনে হয় এই ঘটনাগুলোর আসল সূত্রপাত সেদিন রাতের সেই অদ্ভুত ছায়া দেখার মধ্যে দিয়েই হয়েছিল? এই প্রশ্নের উত্তর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমরা প্রথম 3 জন সঠিক উত্তরদাতার নাম পরবর্তী গল্পে ঘোষণা করব। তাহলে শুরু করছি আমাদের আজকের গল্প, লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও বাসন্তীর সিঁদুরের কৌটো। তোমরা দ্রব্যগুণের কথা কখনো বিশ্বাস করো না, মানো না অশুভ জিনিস কেমন ভয়ঙ্কর হতে পারে। সেটা শুভ হোক কিংবা অশুভ হোক, তাতে দ্রব্যগুণ লাগে। এই মনে করো, কোনো শুভ কাজে ফুল, বেলপাতা কিংবা আরো অন্যান্য জিনিসের সঙ্গে দ্রব্যগুণ হিসেবে অনেক কিছু থাকে। অশুভ কাজের ক্ষেত্রে দ্রব্যগুণ আরো বেশি। এই যেমন ধরো, কাকের পালক, বাদুড়ের চামড়া। কারোর ক্ষতি করতে হলে তার শরীর থেকে যে কোনো কিছু একটা, এই মনে করো চুল, নখ, তোমরা বিশ্বাস করতে পারবে না, অশুভ কাজের ক্ষেত্রে দ্রব্যগুণ আরো বেশি ভয়ানক। সামান্য একটা মাথার চুল দিয়ে তেমন নিম্ন স্তরের তান্ত্রিক হলে একটা মানুষের প্রাণ পর্যন্ত হরণ করতে পারবে। কথাটা বলতে বলতে তারানাথের চোখটা কেমন উজ্জ্বল হয়ে উঠল। আমি বুঝতে পারলাম কথাটা তার গায়ে লেগেছে। আর লাগবে নাই বা কেন, কিশোরী যখন বলল, আচ্ছা ঠাকুরমশাই, এই যে দ্রব্যগুণ নিয়ে আপনাকে মাঝে মাঝেই বলতে শুনি, তা সে দ্রব্যগুণ কি আসলেই সত্যি কোনো কাজে লাগে? না মানে তন্ত্রমন্ত্র দিয়েই তো অনেক কিছু করা যায়। তাহলে এই সব পাখির পালক, গাছের ছাল, সর্ষের গুঁড়ো, এটা ওটা, এগুলো কি সত্যি কোনো কাজে লাগে, নাকি অকারণেই এগুলো ব্যবহার করে তান্ত্রিকরা? কিশোরী সেই কথাটা অকারণে বলেনি। আসলে আজ আমরা সকালে ট্রেনে করেই এসেছি। একই মাসের প্রথম, এই সময় একটু বাবু আনা করাই যায়। তাছাড়া আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। তাই দেখে কিশোরী বলল, বিভূতি, বৃষ্টি যখন হচ্ছে তখন চলো আমরা ট্রেনেই যাই, না হলে শুধুমুধু এই অসময়ের বৃষ্টিতে ভেজার কোনো মানে হয় না। তাই কিশোরীর কথাতেই ট্রেনে চড়েছিলাম। তারপর দরজাটা বন্ধ করে আমি উঠতেই 2 ভদ্রলোকের কথা শুনতে পেলাম। তাদের মধ্যে একজনই দ্রব্য নিয়ে কথা বলছিল। তার মতে দ্রব্যগুণ আসলে কিছুই নয়। একবার তান্ত্রিক সাধু
এরা আসলে যজমানের জন্য কিংবা নানা কারণে অকারণে এই সমস্ত বানিয়ে থাকে। কিশোরী আমার কানে আস্তে আস্তে বলল, বুঝলে ভায়া, যে মানুষ যে বিষয়ে যত কম জানে সে বিষয়ে বেশি চর্চা করে। এই সামনেই দেখো, মনে হয় না এরা কখনো তন্ত্রমন্ত্রের ব্যাপারে কিছু শুনেছে বা জানে, অথচ এই নিয়ে কথা বলা যায়। পড়তো আমাদের ঠাকুরমশাইয়ের সামনে, বুঝতো কত ধানে কত চাল। তারানাথ কিন্তু কখনো অবিশ্বাসীদের বিশ্বাস করাতেই হবে এমন কথা বলেন না, তবে তেমন কোনো প্রয়োজন পড়লে বিশ্বাস করাতেও হয়। তবে কজনকে তুমি আর বিশ্বাস করাবে বলতে পারো? কিশোরীকে কিন্তু দেখেছি মাঝে মাঝেই তারানাথের কথায় এমন কিছু করে থাকে যেগুলো আমিও করে উঠতে পারি না। এমনি কি আর বলি, তারানাথের সবচেয়ে বড় শ্রোতা আসলে কিশোরী। তারপর আমরা নেমে সিগারেট আর তেলে ভাজা কিনে যখন তারানাথের বাড়িতে গিয়ে পৌঁছালাম, তখন দেখি তক্তাপোষের কাছে একা বসে আকাশের দিকে চেয়ে রয়েছে আমাদের এক ও অদ্বিতীয় তান্ত্রিক। আমাদের দেখতে পেয়ে সামান্য হাসল, তারপর বলল, মাঝে মাঝে মনে হয় সেই সময়ের কথা, যে সময় পথে পথে বেরিয়ে এসেছি। সে সময়টা বড়ই ভালো ছিল। যদি কোনোভাবে সে সময় আবার ফিরে পেতাম, তাহলে হয়তো আরো অনেক কিছু করতে পারতাম, বুঝলে? দেখুন ঠাকুরমশাই, সে কথা শুধু আপনি নয়, আমরা অনেকেই ভাবি। আমরা অনেকেই মনে করি যে সময়টা আমরা পেরিয়ে এসেছি, যদি সেই সময় আবার ফিরতে পারতাম তাহলে অনেক কিছুই করতে পারতাম। কিন্তু তেমন তো আর হওয়ার নয়। আচ্ছা, ভালো কথা ঠাকুরমশাই, এই যে আপনি যে বলেন তন্ত্রের ক্ষেত্রে দ্রব্যগুণ নাকি অতি প্রয়োজনীয় একটা জিনিস, তা সেটা কি সত্যি? তারানাথ অবাক হয়ে তাকালো কিশোরীর দিকে, তারপরে বলল, অবশ্যই। দ্রব্যগুণ সে এক অমূল্য জিনিস। বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্রব্যগুণ বেশি প্রয়োজনীয়। তন্ত্র প্রয়োজনীয়, কিন্তু তন্ত্রের সাহায্যে তন্ত্র প্রক্রিয়া এবং দ্রব্যগুণের সামঞ্জস্য থাকা দরকার। তার মানে দ্রব্যগুণ ছাড়া তন্ত্র সাধনা করা সম্ভব নয়, তাই তো? কোনো সাধনাই যে সম্ভব নয় সে কথা ঠিক নয়। এমন অনেক কাজ আছে যাতে দ্রব্যগুণ খুব বেশি প্রয়োজন হয় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তন্ত্রগুণ লাগে। যেমন ধরো, তুমি দেহবন্ধন করছো, দেহবন্ধন করার সময় তন্ত্রেই কাজ হয়ে যায়, কিন্তু গৃহবন্ধন করার সময় গৃহবন্ধন করার লক্ষণ রেখা টানার জন্য তোমায় পেছনে কিছু দ্রব্য ব্যবহার করতেই হবে। তারপর মনে করো জলবায়ু, মাটি, কোনো একটা মাধ্যমে তুমি কোনো তন্ত্রক্রিয়ার কাজ করবে। বুঝতে পারছো? কিশোরী বুঝতে পারছিল কি না জানি না, তবে আমি বুঝতে পারছিলাম, কারণ কিশোরীর মুখ দেখে মনে হচ্ছিল না সে খুব ভালোভাবে কথাগুলো শুনেছে। তাই আমি বললাম, তার মানে ঠাকুরমশাই আপনি বলতে চাইছেন দ্রব্যগুণ সত্যি প্রয়োজনীয়, তাই না? আসলে ট্রেনে আসার সময় একজন এ বিষয়ে কথা বলছিল, তাই কিশোরীর এই ব্যাপারটা মনে হয়েছে। তবে কি ঠাকুরমশাই, আপনার কথায় আমরা যতটা শুনেছি তাতে কিন্তু দ্রব্যগুণ লাগে। তারানাথ এবার একটু হেসে বলল, তোমরা অনেক কিছুই বুঝতে পারবে না। আসলে তোমরা যে অদীক্ষিত মানুষেরা, তারা এসব ব্যাপার খুব বেশি জানে না। তারা অনেক এমন কিছুই বলতে পারে যেগুলো আসলে সত্যিই নয়। আসলে কি জানো, যারা এই বিষয় যত কম জানে তাদের মনে হয় দ্রব্য অকারণ, তাদের কোনো কাজই নেই। সে যাই হোক, তোমাদের তাহলে একটা গল্প বলি। আজ সকালেই সে কথাটা মনে পড়ছিল, আর আজই তোমরা দ্রব্যগুণ নিয়ে পড়লে। তোমরা তো আবার তথ্য কথা শুনতে পছন্দ করো না, তাহলে সে কথাই বলি। তাহলে তোমরা বুঝতে পারবে সামান্য সিঁদুর থেকে একটা পরিবার কিভাবে বিপদ ডেকে আনতে পারে। সিঁদুর? হ্যাঁ, সিঁদুর। সিঁদুর তোমরা সকলেই দেখেছ। তাছাড়া বাড়িতে স্ত্রীলোক থাকলে সিঁদুর থাকা আবশ্যক। নানান কাজে সিঁদুর যেমন লাগে, তেমন পুজোর ক্ষেত্রেও লাগে। কিন্তু এই সামান্য সিঁদুর দ্রব্যগুণের বন্ধন এবং বিশেষ কিছু শক্তি দ্বারা এমন ভাবে যে বদলে যেতে পারে তা তোমরা ভাবতেও পারবে না। তারপর শোনো,
কথা বলতে বলতে তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে নিল। তারপর তাতে অগ্নিসংযোগ করে দুবার ধোঁয়া ছেড়ে বলল, অনেক বছর আগের কথা, ঠিক কোন সময়ের কথা তা মনে করে বলতে পারবো না, তবে এইটুকু মনে আছে, তখন ছিল গ্রীষ্মের সময়। পথে ঘুরতে ঘুরতে এক চেনা লোকের সঙ্গে দেখা হয়েছিল। তার বাড়িতে একদিন ছিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে পাশের গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। তোমরা তো জানোই, এক জায়গায় খুব বেশি দিন থাকা আমার ভালো লাগে না, সে কারণেই সেখান থেকে বেরিয়েছি। দুপুরে বেরিয়ে হাঁটতে হাঁটতে বিকেলের দিকে পাশের গ্রামে গিয়ে পৌঁছালাম। দেখি গ্রামের এক ডোবার কাছে দাঁড়িয়ে একটি যুবক। বয়স কত হবে, এই ধরো একটু কমের দিকেই হবে। পরে জেনেছিলাম তার নাম সতীনাথ। জলের ধারে দাঁড়িয়ে বিষণ্ণ মুখে কিছু লোক দেখছে। একবার মনে হলো ডোবার ওপারে দূরের দিকে তাকিয়ে সূর্যাস্ত দেখছে। তারপর বুঝলাম সূর্যাস্তের দিকে তাকিয়ে থাকলেও তার মন সেখানে নেই। মানুষ বিষণ্ণ হলে তার চোখে ধরা পড়ে। সতীনাথের চোখেও ধরা পড়ছিল। আমি কি বলবো বুঝতে না পেরে কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর সে যেই ডোবার কাছ থেকে পেছনের দিকে ঘুরে আসতে যাবে, এমন সময় আমার সঙ্গে চোখাচোখি হয়ে গেল। বললাম, মন বিষণ্ণ হয়ে রয়েছে কেন বাবা, কিছু কি হয়েছে? সে বোধহয় কিছুটা ইতস্তত করল। অচেনা অজানা একজনকে বাড়ির কথা বলবে। আমি আবার বললাম, চিন্তা নেই, আমি একজন সাধু, পথে পথে ঘুরে বেড়াই। তোমার যদি ইচ্ছে না থাকে তাহলে বলো না, তবে দেখে মনে হলো তুমি কোনো কারণে বিচলিত হয়ে আছো, তাই জিজ্ঞেস করলাম। ঠাকুরমশাই, বড় বিপদে পড়েছি জানেন। সে কথা যে কাকে বলবো আর কিভাবেই যে বলবো সেটাই বুঝে উঠতে পারছি না। এমন বিপদ আমার জীবনে এর আগে কখনো আসেনি। তাছাড়া কাকে যে সে কথা বলবো, কাউকে বলতে গেলেই যে বড় সংকোচ বোধ হচ্ছে। বড় লজ্জার বিষয় যে এটা। বুঝতে পারলাম সমস্যা বড় গভীর। সে আমার পরনের কাপড় দেখে আমায় সাধু বলে বিশ্বাস করার পরেও যখন আমায় সে কথা বলতে পারছে না, তার মানে সমস্যাটা একটু অন্যরকম। বললাম, দেখো, তোমায় সাহায্য না করতে পারি, পথ হয়তো বাতলে দিয়ে যেতে পারবো। বলো কি হয়েছে? সতীনাথ কিছু বলল না। আমায় তার সঙ্গে তার বাড়িতে যাওয়ার অনুরোধ করল। বলল, ঠাকুরমশাই, আপনি আমার সঙ্গে আমার বাড়িতে চলুন। সমস্যা আমার বাড়িতে। বাড়িতে গেলে আপনি হয়তো সবই বুঝতে পারবেন। বাড়িতে গিয়েই আপনাকে সেসব কথা বলবো। তাড়াতাড়ি চলুন, একটু পরেই সন্ধে হয়ে আসবে। মনে মনে ভাবলাম ঠিকই আছে। তেমন হলে আজকের রাতে সতীনাথের বাড়ি থেকে তার সমস্যার কথা শুনে তারপর না হয় এখান থেকে বেরিয়ে পড়ব। সতীনাথের বাড়ি গিয়ে দেখি তার বাড়িতে তার বউ বাসন্তী রয়েছে। বাসন্তী আমায় দেখে এগিয়ে এলো, মাথায় কাপড় দিয়ে আমায় প্রণাম করতে গেল। সচরাচর আমি প্রণাম নিই না, কিন্তু আজ কি যেন হলো, আমি তাকে বারণ করলাম না। বাসন্তী যেই আমার পায়ে হাত দিয়েছে, অমনি একটা অদ্ভুত ব্যাপার মনে হলো। বাসন্তীর গোটা শরীরের চারপাশে একটা কালচে ছায়া যেন একটা বেষ্টনী করে রয়েছে। অন্ধকার বলে ভালোভাবে ব্যাপারটা দেখা গেল না, হ্যারিকেনের আলোতে একটু মনে হলো। বাসন্তী আমায় প্রণাম করে বলল, আসুন আসুন ঠাকুরমশাই, এই গরিবের বাড়িতে আপনার পায়ের ধুলো পড়েছে, আমি যে কি খুশি হয়েছি। বাসন্তী খুশি হয়েছিল, তার চোখে মুখে সেই খুশির ঝলক দেখা যাচ্ছিল, কিন্তু আমি খুশি হইনি।
সতীনাথের দিকে আর চোখে তাকাতে সতীনাথ তার চোখের ইশারায় বাসন্তীকে দেখিয়ে দিল। বুঝতে পারলাম এই কারণেই সে আমায় বাড়িতে নিয়ে এসেছে। সমস্যা যে একটা হয়েছে, আর সেটা বাসন্তীকে ঘিরে হয়েছে, সেটা বেশ বোঝা যাচ্ছিল। বাসন্তী চলে যেতেই দাওয়ার কাছে আমি আর সতীনাথ মিলে বসলাম। বাসন্তী রান্নাঘরের কাছেই রইল। সতীনাথ আস্তে আস্তে বলল, ঠাকুরমশাই, ও আমার স্ত্রী বাসন্তী। ওর যে কি হয়েছে সেটাই বুঝতে পারছি না। এমনি সব ঠিক আছে জানেন, কিন্তু অদ্ভুত কিছু ব্যাপার হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। আসলে কি যে হচ্ছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। রাতের বেলা আমার যে কি হয় সে কথা কাউকে বলতেও পারি না। মনে হয় যেন আমি ঘুমিয়ে পড়লে আমার বউ ঘর থেকে বেরিয়ে কোথাও চলে যায় জানেন। সতীনাথ কথাটা বলেই মাথা নিচু করল। বউ রাতের বেলা ঘর থেকে বাইরে বেরিয়ে যায়, সে কথা বলতে গিয়ে পুরুষ মানুষের লজ্জা হওয়ারই কথা, কিন্তু সে মুহূর্তের জন্য। তারপরে সতীনাথ আমার একটা হাত চেপে ধরে বলল, কিন্তু বিশ্বাস করুন ঠাকুরমশাই, আমার বউ এমন নয়। সে অত্যন্ত ভালো মেয়ে। বাসন্তীকে আমি বড্ড ভালোবাসি, বাসন্তীও আমায় বড় ভালোবাসে। সে যে অন্য কিছু করছে সে কথা আমার মনে হয় না, কিন্তু রাতের বেলা এসে যে কোথায় চলে যায় তা আমি কিছুতেই বুঝি না। অথচ পরদিন সকালে সে কথা জিজ্ঞাসা করলে সে যেন আকাশ থেকে পড়ে। দেখো, আমার মনে হয় বাসন্তীর কোনো একটা সমস্যা হচ্ছে, আর সেই সমস্যার সমাধানও করতে হবে। আমি যখন এখানে এসেছি তখন আমি খেয়াল রাখব। তুমি চিন্তা করো না, আজ রাতে যদি বাসন্তী ঘর থেকে বেরিয়ে যায় তাহলে আমি তাকে দেখব। খুশিতে সতীনাথের মুখ উজ্জ্বল হয়ে উঠল। এমন বিপদে এসে আমি তাকে সাহায্য করব সেটা বুঝি সে ভাবতেও পারেনি। তার চোখের কোণে জল দেখা গেল। একটু পরেই বাসন্তী এসে পড়ায় সেসব নিয়ে আর কথা হলো না। অতি স্বাভাবিকভাবে কথা বলে রাতের খাবার খেয়ে যে যার মতো শুতে গেলাম। আমি ইচ্ছে করেই দাওয়ার কাছে শুয়েছিলাম। সতীনাথ একবার ঘরে যাওয়ার কথা বলেছিল, কিন্তু ইশারায় তাকে কারণটা বুঝিয়ে দিতেই সে আর জোর করেনি। বাসন্তী একটু জোর করলেও পরে রাজি হয়েছিল। অনেক রাতের দিকে হঠাৎ ঘুমটা ভেঙে গেল, আর ঘুমটা ভাঙতেই বুঝতে পারলাম এমনি এমনি ঘুম ভাঙেনি। হঠাৎ চারপাশের পরিবেশে একটা অদ্ভুত পরিবর্তন হয়ে গেছে। আর ঠিক তখনই বাইরের দিকে তাকাতে যে দৃশ্যটা দেখতে পেলাম তাতে আমার গোটা শরীর যেন মুহূর্তের মধ্যে শিরশির করে উঠল। বারান্দার কাছটা অন্ধকার। ইচ্ছে করেই আলো নিয়ে শুইনি। ঘরের ভেতর আলো ছিল, তবে তার উজ্জ্বলতা কম। আকাশে চাঁদের আলো থাকলেও মেঘের আড়ালে সেটা চাপা পড়ে রয়েছে। সেই আধো অন্ধকারের মধ্যে বারান্দার দিকে তাকাতেই দেখতে পেলাম বারান্দার বাঁশের খুঁটির কাছে হাত রেখে দাঁড়িয়ে আছে কেউ। মনে হলো সে আমার দিকে তাকিয়ে রয়েছে। এক মুহূর্তের জন্য চমকে উঠেছিলাম। তারপরেই ভালো করে মাথাটা তুলে অন্ধকারটা সরে আসতে মনে হলো না, আমার দিকে তাকিয়ে নেই সে তাকিয়ে রয়েছে বাইরের দিকে। আর বাইরের থেকে একটা চাপা হাসির আওয়াজ ভেসে আসছে। এটা কি সতীনাথ নাকি বাসন্তী? বাসন্তীই হবে, কারণ বাসন্তী রাতের বেলা ঘর থেকে বেরিয়ে যায়, সে কথাই তো সতীনাথ জানিয়েছিল। চুপ করে রইলাম।
বাঁশির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা বাসন্তী হাসতে হাসতে নেমে গেল উঠোনের দিকে। সেই ভারী পরিবেশটা স্পষ্ট বুঝতে পারছিলাম, তার সঙ্গে একটা অদ্ভুত গন্ধ। বাসন্তী উঠানের একদম শেষ প্রান্তে চলে গেছে। এমন সময় আমি উঠে বসলাম। রাতের বেলা সত্যি সত্যি বাসন্তী বেরিয়ে যেত, কিন্তু অত রাতে সে যেত কোথায়? এটা দেখার জন্যই তো তার পিছু নিলাম, আর তার পেছনে গিয়েই তো আমায় আশ্চর্য ঘটনার সম্মুখীন হতে হলো। বাসন্তী ঘর থেকে বেরিয়ে যাওয়ার মাত্র কিছুক্ষণ পরেই আমি ঘর থেকে বেরোলাম। দেখি বাসন্তী বাড়ির চৌহদ্দি পেরিয়ে বাড়ির পেছন দিকে যে ঝোপ জঙ্গল মতো জায়গাটা আছে সেদিকেই এগিয়ে যাচ্ছে। নির্দিষ্ট দূরত্বে থেকেই তাকে অনুসরণ করি আমি। সেই হাসির শব্দটা মাঝে মাঝেই শোনা যাচ্ছে। চারপাশের আধো অন্ধকারের মধ্যে থেকে একটা অদ্ভুত গন্ধ মাঝে মাঝে আমার নাকে এসে লাগছে। জঙ্গলের দিক থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। এত রাতে বাসন্তী কোথায় যায়? কথাটা বারবার আমার মনের ভেতরে ঘুরছে। আর একটু এগোতে হঠাৎ বাসন্তী আমার চোখের সামনে থেকে যেন মিলিয়ে গেল। না, হাওয়ায় মিলিয়ে গেল না, তবে জঙ্গলের মধ্যে শরীরটা কোথায় অদৃশ্য হয়ে গেল। আমি প্রমাদ গুনলাম, একবার যখন সে হারিয়ে গেছে তখন এত সহজে তাকে খুঁজে পাওয়া যাবে না। তারপরেই মনে হলো সেই হাসির শব্দটা আমি এখনো শুনতে পাচ্ছি। সেই শব্দটাকে লক্ষ্য করে জঙ্গলের ভেতর দিয়ে আরেকটু ঢুকতেই একটা গোঙানির মতো শব্দ শুনতে পেলাম, যেন একটু একটু করে গোঙাচ্ছে। মনে মনে বললাম, জঙ্গলের ভেতরে এই মুহূর্তে কোনো মানুষ থাকতে পারে বলে তো মনে হয় না, তাহলে নিশ্চয়ই ওটা বাসন্তী হবে। কথাটা ভেবে আর একটু ভেতর দিকে ঢুকতেই দেখতে পেলাম বাসন্তীকে। কিন্তু বাসন্তীকে যেভাবে দেখতে পেলাম সেভাবে তাকে দেখতে পাবো বলে আশা করিনি। একটা গাছের তলায় বাসন্তী বসে আছে। পদ্মাসনে যেন বাসন্তীকে বসিয়ে দিয়ে গেছে কেউ। তার চোখ বন্ধ, মাথার চুলগুলো মুখের সামনে এসে এলিয়ে পড়েছে। গোঙানি নয়, বাসন্তীর মুখ থেকে বেরিয়ে আসছে মন্ত্র উচ্চারণের মতো কিছু একটা শব্দ। আর বাসন্তীর চারপাশে ওগুলো কি দাঁড়িয়ে আছে শিয়ালের মতো। একটু পরে বুঝতে পারলাম ওগুলো শিয়াল নয়, ওগুলো হলো মাহুক। মাহুক? মাহুকের কথা মনে হয় আপনি আমাদের আগে বলেছিলেন ঠাকুর মশাই। মাহুক হলো নিম্ন স্তরের তন্ত্রের এক প্রাণী। সেই প্রাণী এই পৃথিবীর নয়। বিশেষ তন্ত্রের মাধ্যমে সেই প্রাণীটিকে আহ্বান করা হয়। যে তান্ত্রিক তাকে আহ্বান করে সেই তান্ত্রিকের জন্য নানা কাজ করতে পারে। বড় হিংসুটে এই প্রাণী, কোনো কিছুকে ভয় পায় না। সেই মাহুককে এখানে দেখতে পেয়ে বুকের ভেতরটা কেমন করে উঠল। এমনি এমনি নয়, বাসন্তী একা একা কোনো কিছু করছে না, তার পেছনে রয়েছে অন্য কেউ একটা। গাছের আড়ালে চুপ করে দাঁড়িয়ে দেখতে লাগলাম দৃশ্য। মাহুকগুলো বাসন্তীর চারপাশে ঘুরছে। আমি চুপচাপ দাঁড়িয়ে দেখে চলেছি। হঠাৎ করে দেখতে পেলাম যে গাছের তলায় বাসন্তী বসে আছে সেই গাছের উপরে ওটা কি? একটা মৃতদেহ। গাছের উপর থেকে দুটো পা উপর দিকে রেখে মাথাটা নিচের দিক করে ঝুলে রয়েছে কেউ একজন। এতক্ষণ দেখতে পাইনি, এবার সেই দিকে তাকাতেই দেখতে পেলাম সে আমার দিকেই তাকিয়ে রয়েছে। তার মাথার চুলগুলো নিচের দিকে নেমে এসেছে। তাকে দেখতে একদম বাসন্তীর মতো মনে হলো, কিন্তু তার শরীরটা একটু অন্যরকম। হাড় জিরজিরে কঙ্কালের ওপর কেউ চামড়া বসিয়ে দিয়ে গেছে এমন মনে হলো।
এক মুহূর্তের জন্য চমকে উঠলেও তারপরে 1 মিনিট গাছের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে লাগলাম এরপর কি হয় দেখার জন্য। তখনও গোটা ব্যাপারটা আমি ভালো করে বুঝতে পারিনি, তাই গাছের আড়াল থেকে অপেক্ষা করছিলাম। দেখলাম বাসন্তী একভাবে বসে সেই মন্ত্র উচ্চারণ করে চলেছে। আর এবার আরেকটা অদ্ভুত ব্যাপার আমি দেখতে পেলাম। বাসন্তীর কপালে চাঁদের অল্প আলোর মধ্যে জ্বলজ্বল করছে লাল সিঁদুর। শুধু তাই নয়, তার পাশে দাঁড়িয়ে যে প্রাণীগুলো তাকে পাহারা দিচ্ছে তারা এদিক ওদিক দাঁড়িয়ে দেখছে সেখানে কেউ আসে কিনা। গাছের উপরে ঝুলতে থাকা সেই মূর্তি একেবারে বাসন্তীর মাথার উপরে, আর তার ঝুলতে থাকা মাথার চুলগুলো বাসন্তীর মাথার কাছে এসে লাগছে। মুহূর্তের মধ্যে বুঝতে পারলাম এই সমস্ত কিছুর মাঝে আসলে ওই অদ্ভুত দর্শন ঝুলতে থাকা মানুষটার কোনো না কোনো একটা যোগ রয়েছে। কিন্তু আমি এখন কি করব কোনো কিছুই বুঝে উঠতে পারলাম না। এই মুহূর্তে কিছু করা সম্ভব নয়, কিন্তু চোখের সামনে বাসন্তীর যদি ক্ষতি হয়ে যায়। আমায় তো সতীনাথ বাসন্তীর জন্য এখানে নিয়ে এসেছে। মাথার মধ্যে অনেক কিছু ঘুরতে লাগলো। মনে মনে মধু সুন্দরী দেবীর নাম স্মরণ করে চুপ করে অপেক্ষা করতে লাগলাম আসলে কি হয় তা দেখার জন্য। বেশ কিছুক্ষণ একভাবে বসে থাকার পর এক সময় বাসন্তীর শরীরটা আস্তে আস্তে এলিয়ে পড়তে লাগলো গাছের দিকে। তারপরে গাছের ওপর থেকে ঝুলতে থাকা যেই মূর্তিটা দেখেছিলাম সেই মূর্তিটা আবার গাছের আড়ালে কোথায় যেন উধাও হয়ে গেল। সামনে এসে পড়া মাহুকের দল আস্তে আস্তে জঙ্গলের ভেতর মিলিয়ে যেতেই বাসন্তী যেন আস্তে আস্তে মাটির থেকে উঠে দাঁড়ালো। স্পষ্ট বুঝতে পারছি চাঁদের অল্প আলোয় বাসন্তীর চোখ দুটো বন্ধ। এক অদ্ভুত ঘোরের মধ্যে বাসন্তী জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে যাচ্ছে। আমি নির্দিষ্ট দূরত্ব রেখে তার পিছু নিতে যাব, এমন সময় জঙ্গলের দিক থেকে সেই হাসির শব্দটা শুনতে পেয়ে পেছন দিকে তাকিয়েই দেখি সেই গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে আরেকটি মেয়ে। চাঁদের অল্প আলোয় তাকে ঠিক বাসন্তীর মতোই দেখতে মনে হলো। আমি বললাম, কে তুমি? এই ফুলের মতো নিষ্পাপ মেয়েটির ক্ষতি করার চেষ্টা করছো কেন? অদ্ভুত ভাবে হাসতে লাগলো সেই মেয়েটি, আর হাসতে হাসতে আমার চোখের সামনে তার শরীরটা একদম গাছের কাছে এগিয়ে গেল। তারপর তার গোটা শরীরটা যেন গাছের সঙ্গে একেবারে লেপ্টে আসতে লাগলো একটু একটু করে। বুঝতে পারলাম বাসন্তীর মতো দেখা তার শরীরটার আসলে অন্য কোনো রূপ রয়েছে। তার গোটা শরীরটা এখন কেমন যেন কালচে হয়ে গেছে। মুখটাও কালো, কালো মুখে লাল রঙের টকটকে দুটো চোখ। এত দূর থেকে আর কিছু ভালোভাবে বোঝা না গেলেও তার চোখ দুটো বেশ ভালোভাবে বোঝা যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না আসলে কোন শক্তি এখানে কাজ করছে, তাই অপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছি। সে গাছের কাছে আসতেই জঙ্গলের ভেতর থেকে সেই মাহুকের দল আবার একটা একটা করে বেরিয়ে আসতে লাগলো। আমি বুঝতে পারলাম এখানে তার শক্তি বেশি। আমি দেহ বন্ধনী করে রেখেছি, তাই এত সহজে ওরা আমার ক্ষতি করতে পারবে না। মাহুকের দল একটু একটু করে এগোতে লাগলো আমার দিকে, আর আমি চুপ করে দাঁড়িয়ে দেখতে লাগলাম মাহুকের দলের মুখ থেকে হিংস্র দাঁত আর মুখ থেকে লালা বেরিয়ে আসছে। আমি এক পা করে পেছন দিকে সরতে সরতে জঙ্গলের বাইরে বেরিয়ে এলাম। দেখি সতীনাথ কখন হারিকেনটা নিয়ে বাইরের দিকে বেরিয়ে এসেছে। আমায় দেখতে পেয়ে সে বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, বাসন্তী ফিরে এসেছে। ফিরে এসে সে আবার ঘুমিয়েও পড়েছে। কিন্তু কিন্তু আপনি কোথায় গিয়েছিলেন? আমি ততক্ষণে সমস্ত ব্যাপারটা বুঝতে পেরে গেছি, তাই বললাম, সতীনাথ, আমি সব বুঝতে পেরেছি, সব কিছু।
তোমার বউ বাসন্তীর যে সমস্যা হয়েছে, সে সমস্যা আসলে বড় অদ্ভুত কোনো অশুভ শক্তি তাকে নিজের হস্তগত করে তাকে দিয়ে কার্যসিদ্ধি করাতে চাইছে। তুমি ঠিকই বলেছ, আর সেই কারণেই সে রাতের বেলা বেরিয়ে যাওয়ার সময় তুমি কিছুই করতে পারো না। আমি তাকে নিজের চোখে দেখেছি আজ। আমিও তাকে নিজের চোখে একবার দেখেছি ঠাকুরমশাই, সেদিন রাতের বেলা। থাক, এখানে বলবো না, বাড়িতে গিয়ে বলবো। চলুন, বাড়িতে চলুন। সতীনাথের সঙ্গে বাড়ির দিকে রওনা হলাম। দাওয়ার কাছে এসে হ্যারিকেনের আলোটা তুলে ঘরের ভিতর দেখালো সতীনাথ। দেখি বাসন্তী নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। তার পরনে সেই কাপড়টা যেটা পরে তাকে গাছের তলায় বসে থাকতে দেখেছিলাম। সেদিন আমার ফিরতে একটু রাত হয়েছিল। আসলে হাটবার থাকলে আমার ফিরতে একটু দেরিই হয়। আমাদের হাট চলে পরপর দুদিন। সেই দুদিন বাসন্তীকে একাই থাকতে হয়। এখন রাতের বেলা এই পাশের বাড়ির কমলার মাকে আমি এখানে এসে থাকতে বলি, কিন্তু সেদিন কমলার মায়ের শরীর খারাপ থাকায় তিনি আসতে পারেননি। বাসন্তী একাই শুয়েছিল। অনেক রাতের বেলা বাড়ির মধ্যে ঢুকতে যাব, এমন সময় দেখি বাসন্তী ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন তো ঠাকুরমশাই, রাতের বেলা বউ ঘর থেকে বেরিয়ে কোথাও চলে যাচ্ছে। সেটা দেখতে পেয়ে আমি কিভাবে চুপ করে থাকি বলুন? তাও চুপ করে একপাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। যেই বাসন্তী ঘর থেকে বেরিয়ে বাড়ির পিছনের দিকে গেল, অমনি আমিও তার পিছু নিলাম। পিছু নিতে নিতে জঙ্গলের ভেতরে বেশ খানিকটা এসেছি। এমন সময় দেখি পথের সামনে আমাকে আগলে দাঁড়িয়ে রয়েছে এক ভয়ঙ্কর কালো মূর্তি। চার হাতে পায়ে হামাগুড়ি দেওয়ার মতন আমার পথটাকে আগলে দাঁড়িয়ে রয়েছে। আর সে বলছে, আর এক পাও সামনের দিকে এগোলে এখান থেকে আর জানতে ফিরতে পারবি না। কথাটা বলেই সে মুখটা উপরের দিকে তুলল, আর সেই মুখ দেখে আমি ভয়ে কাঁপতে লাগলাম ঠাকুরমশাই। তার মুখে বড় বড় দাঁত, অদ্ভুত হিংস্র সেই চারপেয় প্রাণীটা আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো। ওটা মানুষ ছিল না ঠাকুরমশাই, ওটা অন্য কিছু ছিল। আমি তাকে দেখে ভয় পিছনের দিকে দৌড়াতে শুরু করলাম। অন্ধকার, খুব অন্ধকার ছিল। সেই অন্ধকারের মধ্যে কোনো রকমের জঙ্গলের পথ ছেড়ে বাইরে বেরিয়ে এসেছিলাম। বাসন্তী কোথায় গিয়েছিল তার দেখার সুযোগ পাইনি। অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখি বাসন্তী ফিরে এসেছে, অথচ সে যেন নিজের মধ্যে ছিল না। আমার কোনো কথাই যেন সে শুনতে পেল না। পরে বিছানায় গিয়ে শোয়ার পর ডাকাডাকি করতে সে বিছানা ছেড়ে উঠে বসলো। এতক্ষণ চুপ করে বসেছিলাম। এবার সতীনাথের মুখে কথাগুলো শোনার পর বললাম, বুঝতে পেরেছি, একে বশ করা হয়েছে, আর এই বাসন্তীকে নিয়ে গিয়ে নিজের কোনো কার্যসিদ্ধি করতে চাইছে। কিন্তু এগুলো তো এমনি এমনি হতে পারে না। এর পেছনে কারোর হাত নিশ্চয়ই রয়েছে। কেউ তন্ত্র শক্তি কিংবা অন্য কোনো মাধ্যমে বাসন্তী এবং তোমার ক্ষতি করতে চাইছে। আমাদের ক্ষতি করতে চাইছে? কিন্তু কে আমাদের ক্ষতি করতে চাইবে বলুন তো ঠাকুরমশাই? আমার কিংবা বাসন্তীর ক্ষতি করে লাভ কি? লাভ আছে বলেই সে তোমাদের ক্ষতি করতে চাইছে, অথচ ব্যাপারটা এমন ভাবে করতে চাইছে যাতে তোমরা কিচ্ছু না বুঝতে পারো। আরে ওখানে ওটা কি? আমার কথা তখন শেষ হয়নি,
তখনই পেছনের দিকে তাকিয়ে দেখি বাড়ির চৌহদ্দির ডান দিকে, যেখানে গ্রামের পথটা সামান্য বেঁকেছে, সেইখানে গাছের তলায় কে যেন দাঁড়িয়ে আছে। ব্যাপারটা দেখতে পেয়ে চমকে উঠলাম। বাড়ি পর্যন্ত চলে এসেছে সে। তাহলে একটু একটু করে তার ক্ষমতা নিশ্চয়ই বৃদ্ধি পাচ্ছে। তাকে দেখতে পেয়ে সতীনাথ চমকে উঠল। তার দুই চোখ ভয়ে তখন ভরে উঠেছে। বেড়ার দিকে তাকিয়ে সতীনাথ বুঝতে পারছিল বেড়ার কাছে যে এসে দাঁড়িয়েছে তাকে সতীনাথ ভালোভাবে চেনে। আমি চমকে উঠলাম। সতীনাথের মুখটা বিস্ফারিত, দুই চোখ যেন ভয়ে আতঙ্কে একটা অদ্ভুত বিস্ময়ের মধ্যে একটু একটু করে জড়িয়ে পড়েছে। আমি তাকে সামলানোর জন্য বললাম, চিন্তা করো না সতীনাথ, চিন্তা করো না, বাড়ির ভেতরে প্রবেশ করতে পারবে না। আমি ব্যাপারটা আগে থেকে বুঝেই বাড়ির ভেতর এমন কিছু করে রেখেছি যার জন্য বাড়ির ভেতরে ঢোকার ক্ষমতা ওর হবে না। কিন্তু আপনি তো বলেছিলেন ঠাকুরমশাই, বাড়ির ভেতরে ও ঢুকতে পারবে না। তাহলে তাহলে বাড়ির বাইরে যে বাসন্তীকে নিয়ে গেল? সে কথা এখন তোমায় বোঝানো যাবে না। এখন তুমি চুপ করে বসো, আমি সময় হলে সব কিছু বলবো। একটা কাজ করো, বাড়ির ভেতর কথাটা বলার সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে থেকে একটা অদ্ভুত হাসির শব্দ আবার শুনতে পেলাম। সতীনাথ চমকে চিৎকার করে উঠল। এতক্ষণ একটানা কথা বলে আবার থামল তারানাথ। আমি আর কিশোরী চুপ করে বসে আছি। কি হয়েছে সেটা না শোনানো পর্যন্ত বোধহয় আমাদের মন শান্ত হবে না। কিশোরী আর থাকতে না পেরে বলল, তারপর কি হলো? আপনারা বাড়ির বাইরে ওকে দেখতে পেলেন? সতীনাথ নিশ্চয়ই দেখেছিল। তার মানে তো সে জানতো যে তার বইয়ের পেছনে এমন কিছু একটা। সতীনাথ সাধারণ মানুষ, এসব কিছুর প্রতিকার সম্পর্কে তার কোনো জ্ঞানই নেই। সে কোনো কিছু দেখে ভয় পেয়েছে, সেটুকুই সে জানত। তার বেশি আর কিছুই জানত না সতীনাথ। শুধু বুঝতে পেরেছিল তার বউয়ের সাথে যা হয়ে চলেছে তা অদ্ভুত কিছু। তাই সে অন্য কাউকে কিছু বলতে না পেরে আমায় এসে জানিয়েছিল। তাই আমার কথায় ঘরে গিয়ে ঢুকলো। সে ঘরে বিছানার উপর শুয়ে রয়েছে। শুধু শুয়ে রয়েছে নয়, যেন গভীর ঘুমে ঘুমিয়ে রয়েছে বাসন্তী। সতীনাথ গিয়ে ঘরের মধ্যে দাঁড়ালো। আমি দরজার কাছে এসে বাইরে ভালো করে দেখলাম। তখনও সেই হাসির শব্দ শুনতে পাচ্ছি। আমি চাইলে কিছু করতে পারতাম, কিন্তু এই মুহূর্তে সতীনাথের ভয় কাটানো অত্যন্ত প্রয়োজনীয়। এরপর ঘরের ভেতর ঢুকে খানিকটা জল নিয়ে এক বিশেষ মন্ত্র পড়ে সেই জলের গ্লাসটা তুলে দিলাম সতীনাথের হাতে। বললাম, জলটুকু খেয়ে নাও, আর বাকি জলটুকু আমায় দাও। সেই জল আমি বাড়ির চারপাশে ছড়িয়ে দিয়ে আসি। আমার কথা মতো সতীনাথ কাজ করল। জল আর বাতাসা আনলো। জলটুকুর মধ্যে বাতাসা গুঁড়ো করে দিয়ে সেই জল আমি খেতে দিলাম সতীনাথকে। আর বাকি জলটুকু অন্য একটা পাত্রে নিয়ে তাতে খানিকটা মাটি তুলে নিয়ে মন্ত্র পড়ে সেই মাটি ছড়িয়ে দিলাম। তারপর বাড়ির চারপাশে জানলা দরজার আশেপাশে সেই জল ছড়িয়ে দিয়ে আসার সময়ও একবার আমার সঙ্গে দেখা হলো সেই মূর্তির। কিন্তু আগের মতো নয়। সে বহু দূরে দাঁড়িয়ে একবার আমায় দেখল, তারপর সেখান থেকে সে চলে গেল। সে রাতে আর তেমন কিছুই হলো না। সতীনাথ একসময় ঘুমিয়ে পড়েছিল। আমি ঘরের মধ্যে জেগে রইলাম, কিন্তু বুঝতে পারছিলাম না এই সমস্ত কিছু শুরু হলো কোথা থেকে। বাসন্তী যে কিছুই জানে না তা বুঝতে পারি,
এমন সময় বাসন্তীর চোখে মুখে একটা অতি সাধারণ ভাব থাকে। যে মানুষের মধ্যে অশুভ কোনো শক্তি কিংবা খারাপ শক্তির প্রভাব থাকবে তার হাব ভাব হবে অন্যরকম, তাকে দেখলেই বোঝা যাবে। তাই তো গোটা রাতটা এই সমস্ত ব্যাপার নিয়ে ভাবতে ভাবতে ভোরবেলার দিকে একটা অদ্ভুত সত্যি আবিষ্কার করতে পারলাম। হতে পারে বাসন্তী হয়তো এ বিষয়ে কিছুই জানে না। তারা অবচেতন মনের মাধ্যমে কোনোভাবে তার উপর এই অশুভ শক্তির প্রভাব বিস্তার করেছে। পরদিন সকালে বাসন্তীর সঙ্গে সরাসরি এ বিষয়ে কথা বললাম। এ আপনি কি বলছেন সাধু বাবা? রাতের বেলা আমি ঘর থেকে বাইরে বেরিয়ে গেছি, কিন্তু কিন্তু আমার তো এসব কথা মনে নেই। আর ঘর থেকে বাইরে বেরিয়ে আমি যাব কোথায়? বিছানায় শোয়ার পরে তো একেবারে ভোরবেলা আমার ঘুম ভাঙে, আর তাছাড়া এখন রাতের বেলা ঘুম ভাঙে না। বাসন্তী, আমি বুঝতে পারছি না, কিছু একটা সমস্যা তো নিশ্চয়ই হয়েছে। তুমি যে এই বিষয়ে কিছু বুঝতে পারছো না সেটা আমি জানি। সতীনাথ এই বিষয় নিয়ে চিন্তিত ছিল, তাই সে আমায় সমস্ত কথা বলে। আর কাল রাতে আমি তোমায় নিজের চোখে জঙ্গলের ভেতর ঢুকতে দেখেছি। ইচ্ছে করেই বাসন্তীকে আর কিছু বললাম না। বেশি কিছু বললে সে হয়তো ভয় পাবে। তাই তো বেশ অল্প করেই এই কথাটা বলে আমি তাকে বললাম, আমার কথা ভালো করে শোনো বাসন্তী। দেখো, কোনোভাবে তোমার উপর কোনো অশুভ শক্তি প্রভাব বিস্তার করেছে। সে কে এবং কিভাবে এ কাজ করেছে তা আমি এখনো বুঝতে পারিনি। তোমার কোনো শত্রু কোনো নিম্ন স্তরের তান্ত্রিককে দিয়ে এই কাজ করিয়েছে। তোমার উপরেই সে প্রভাব বিস্তার করেছে। তাই তোমাকেই এই সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। দেখো, ভালো করে ভেবে বলো, এর মাঝে কি এমন কিছু হয়েছিল যা তোমার কাছে অদ্ভুত বলে মনে হয়েছে? তেমন কিছু মনে পড়ছে না, তবে একটা কথা ঠাকুরমশাই, যেদিন আমার হাত থেকে সিঁদুরের কৌটো পড়ে গেল সেদিন রাতে হঠাৎ করে মনে হয়েছিল আমার ঘরের ভেতরে কেউ ঢুকেছে। বাসন্তীর মুখের কথাটা শুনে আমি চমকে উঠলাম। আরো বিস্তারিতভাবে তার কাছে জানতে চাইতেই বাসন্তী বলতে লাগলো, আপনি হয়তো জানেন না ঠাকুরমশাই, ও মাঝে মাঝে রাতে বাড়ি ফেরে না। হাটের কাজের জন্য 2 দিন 3 দিন তাকে বাড়ির বাইরেই থাকতে হয়। কেমন আছেন ফোন ধরে জেনে একটু পরে কুয়োর জলে স্নান করে এসে আমি কপালে সিঁদুর দিতে গেছি। এমন সময় সিঁদুর কৌটোটা মাটিতে পড়ে গেল। চীনামাটির কৌটো, পুরোপুরি না ভাঙলেও একটা চির ধরে গেল। ভেবেছিলাম পরদিন সকালে উঠে সেই সিঁদুর কৌটো বদলে ফেলব, কিন্তু কিন্তু সেদিন রাতের বেলা হঠাৎ একটা ব্যাপার ঘটে গেল। আমি বিছানায় শুয়ে আছি, ঠাকুরমশাই, ঘুমটা হঠাৎ ভেঙে গেল। দেখি ঘরের জানলাটা একবার খুলছে একবার বন্ধ হচ্ছে, আর সেই আলোতেই ঘরের ভেতরে দেখতে পেলাম কে যেন আয়নার পাশে টেবিলটার কাছে পেছনে দাঁড়িয়ে রয়েছে। যে দাঁড়িয়ে আছে সে আয়নার দিকে তাকিয়ে কিছু একটা দেখছে, আর তার হাতটা রাখা আছে আমার ওই চীনামাটির সিঁদুর কৌটোটায়। অনেকক্ষণ চুপ করে দেখছিলাম, তারপরে সে মুখ তুলে আমার দিকে তাকালো। এই বিভৎস দৃশ্য, সেই মুহূর্ত ঠাকুরমশাই বিশ্বাস করতে পারবেন না। তারপরে হঠাৎ করে সেই মূর্তির মুখটা বদলে যেতে লাগলো। আমি তাকিয়ে দেখি আমার সামনে দাঁড়িয়ে রয়েছি আমি, কিন্তু কিন্তু সে কি চেহারা! যেন আমার কঙ্কালের ওপরে কেউ চামড়া বসিয়ে দিয়েছে এই মাত্র। রোগা শীর্ণ সেই ছায়ামূর্তিটা আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আমি যে মুখে কিছু বলবো কিচ্ছু বুঝতে পারছি না। কি বলবো, কি করব, বিছানা থেকে উঠতেও পারছি না। ওটা শরীরের শক্তি যেন কেউ বার করে নিয়েছে। কোনো রকমে বিছানা থেকে ওঠার চেষ্টা করছি, বুঝতে পারলাম উঠতে পারছি না। সেই ভয়ঙ্কর মূর্তিটা হাঁটতে হাঁটতে আমার একদম কাছে এসে পড়েছিল ঠাকুরমশাই। তার মুখটা আমার মুখের একদম কাছে, আর তারপরে আমি প্রচণ্ড চিৎকার করে উঠলাম। আর তারপর আমার আর কিচ্ছু মনে নেই। পরদিন সকালে যখন ঘুম ভাঙে দেখি সব কিছু আগের মতোই রয়েছে। সিঁদুর কৌটোটায় চির ধরেছে বটে,
তেমন কিছু না, মনে হলো আগের দিন হয়তো রাতের স্বপ্ন দেখেছি। এই ব্যাপারটুকু আমার অল্প অল্প মনে আছে ঠাকুরমশাই, আর তাছাড়া তেমন কিচ্ছু মনে নেই। আমার মনের মধ্যে যেটুকু শঙ্কা ছিল বাসন্তীর কথা শুনে সেটুকু সরে গেল। কেউ একজন কোনোভাবে অশুভ শক্তির চালনা করেছে এই বাড়ির উদ্দেশ্যে, আর সেটা সেই রাত্রিরেই হয়েছে। বাসন্তী যা দেখেছিল তা স্বপ্ন নয়, তার সব কিছুই সত্যি, একেবারে সত্যি। বাসন্তী যা দেখেছে সেটা এমন এক চরম দৃশ্য, যে দৃশ্য বাসন্তী হয়তো ভালোভাবেই দেখেছিল, কিন্তু এখন তার সে কথা মনে পড়ছে না। আমি বললাম, আমার কথা শোনো বাসন্তী, দেখো তুমি যা দেখেছো তার সবকিছুই ঠিক, একেবারে ঠিক। সেই রাতে হয়তো কোনোভাবে সেই অশুভ শক্তি তোমার ঘরে প্রবেশ করেছিল, যা তুমি গুণাক্ষরেও বুঝতে পারোনি। কাল রাতে যখন তোমায় আমি দেখেছিলাম, তোমার পুরো কপালে ছিল সিঁদুর, অথচ সন্ধেবেলা কিংবা রাতের বেলা ভাত খাবার সময় তোমার কপালে কিন্তু অত সিঁদুর আমি দেখতে পাইনি। অর্থাৎ রাতের বেলা কোনো কারণে তুমি সিঁদুর লাগিয়েছিলে, সেই সিঁদুরের সাথেই কোনোভাবে। কথাটা বলতে বলতে বাসন্তীর চোখ মুখ কেমন যেন হয়ে গেল। বাসন্তী সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। বাসন্তীর পিছু পিছু আমি ঘরে গিয়ে ঢুকলাম। সেই চীনা মাটির সাদা সিঁদুর কৌটো। ততক্ষণে সতীনাথ সেখানে এসে পড়েছে। সিঁদুর কৌটোটা সে চিনতে পেরে বলল, এটা তো আমি এনে দিয়েছিলাম, কিন্তু এটা কি হয়েছে? ভেঙে গেছে বলে মনে হচ্ছে। সিঁদুর কৌটোটা দেখে বাসন্তী নিজে অবাক হয়ে গেল। কেমন যেন ভাবে বলল, কিছুই তো বুঝতে পারছি না, কালকেও তো সবকিছু ঠিক ছিল, এতটা তো ভাঙার কথা নয়, একটুখানি চির ধরেছিল। তাহলে আমি এগিয়ে গিয়ে সিঁদুর কৌটোটা হাতে তুলে নিলাম। তারপর ওপরের ঢাকনা খুলে ভেতর দিকে তাকাতেই যে দৃশ্যটা আমার চোখে পড়ল, তাতে সব কিছু দিনের আলোর মতো আমার কাছে পরিষ্কার হয়ে গেল। সিঁদুর কৌটোর দিকে তাকিয়ে দেখতে পেলাম। এতটা বলে তারানাথ হঠাৎ করে চুপ করে আমাদের দিকে তাকালো। তারানাথের এই অভ্যাসটা মাঝে মাঝেই আছে। গল্পটা এমন একটা জায়গায় এসে চুপ করে যায় যে আমাদের হৃদস্পন্দন যেন থেমে যায়। কিশোরী রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করল, সিঁদুরের কৌটোর দিকে তাকিয়ে কি দেখতে পেলেন? সিঁদুর কৌটোর দিকে তাকিয়ে দেখতে পেলাম সিঁদুরটা লাল নয়, কেমন যেন কালচে হয়ে রয়েছে। অথচ কাল রাতেও যখন বাসন্তীর কপালে সিঁদুরের দিকে তাকিয়েছিলাম, তখন দেখেছিলাম সেই সিঁদুরের রং লাল। যাই হোক, কালো সিঁদুর দেখেই বোঝা গেল সিঁদুরের দ্রব্যগুণ কাজে লাগিয়ে কোনোভাবে অশুভ করা হয়েছে সেই সিঁদুরকে, এবং সেই অশুভ সিঁদুর কপালে লাগাতে না লাগাতেই এমন সমস্যায় পড়েছে বাসন্তী। সিঁদুর কৌটোটা হাতে করে নিয়ে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এলাম। ছুঁড়ে ফেলে দিলাম বাড়ির পেছন দিকে, আর ফেলতেই শুধু মাটির উপর পড়ার সঙ্গে সঙ্গে গোটা জায়গাটা কেমন যেন কালচে হয়ে গেল। সতীনাথ আর বাসন্তী চমকে উঠল। সতীনাথ বলল, তাহলে আসল সমস্যা ঘরের ভিতরে রয়েছে, আর আর আমরা বাইরে খুঁজে বেড়াচ্ছিলাম। ঠাকুরমশাই, তাহলে সব বিপদ মিটে গেল তো? এই তো বিপদ শুরু। যে দ্রব্যের মাধ্যমে বাসন্তীকে এভাবে টেনে নিয়ে যাচ্ছিল, সেই দ্রব্য আজ নষ্ট করে দিয়েছি। তুমি কি ভাবছো এত সহজে সে ছেড়ে দেবে? এরপরে সে আজ রাতে নিশ্চয়ই আক্রমণ করবে। তার উদ্দেশ্য যখন বিফল হয়েছে, তখন এত সহজে সে ছাড়বে না। আমি এত কিছু তোমাদের বলতাম না, কিন্তু যেটা সত্যি সেটা বলা প্রয়োজন, না হলে বাসন্তী কিংবা তুমি অবস্থার গুরুত্ব বুঝবে না। তবে আজ রাতটা যদি কোনোভাবে কাটিয়ে দেওয়া যায়, তাহলে কাল সকালে একটু বিশেষ ক্রিয়া করে আমি তোমাদের দুজনের জন্য কিছু করতে পারবো, যার পরে সেই অশুভ শক্তি আর কিচ্ছুই করতে পারবে না।
আচ্ছা, আপনার মতে দেহবন্ধন করলে নাকি অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাওয়া যায়, কিন্তু ঠাকুরমশাই, বাস্তবে কি একটা সাধারণ সুতো বা মামুলি তাবিজের দ্বারা অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব? এ সমস্ত জিনিস তোমরা বুঝতে পারবে না। এ সমস্ত জিনিসের জন্য কিছু দ্রব্যের প্রয়োজন হয়, তা আনতে হয়, পুজো করতে হয়, না হলে সব কিছু সেভাবে হয় না। এমনিতে ওরা বাসন্তীকে যেভাবে নিজেদের কাজে লাগিয়েছে, বাসন্তীর ওপর অপশক্তির প্রভাব তখনও বেশ খানিকটা রয়েছে। এত সহজে তাকে আটকানো যাবে না। চাইলে সতীনাথকেও সেই রাতে আটকাতে পারতাম, কিন্তু আর ইচ্ছে করে আটকালাম না। আমি চাইছিলাম সেই অপশক্তি একবার আসুক, তার সঙ্গে মুখোমুখি মোকাবেলাটা একবার না হলেই হবে না। আমি তো সব সময় থেকে ওদের রক্ষা করতে পারবো না। তাই দুপুর একটু হতেই আমি প্রথমেই নিজে ঠিক করে নিলাম আমার ঠিক কি কি প্রয়োজন। সতীনাথ তা আনার জন্য বেরিয়ে গেল। আর একটা কারণ হলো, এখান থেকে হাটের দূরত্ব বেশ অনেকটাই, প্রায় এক বেলা। সতীনাথ হাটের উদ্দেশ্যে বেরোলো বটে, কিন্তু সে এটাও নিশ্চিত করে দিল যে সে রাতে বাড়িতে ফিরতে পারবে না। আমি নিজেই তাকে জোর করে বললাম, রাতের বেলা ফিরতে পারলেও চেষ্টা করার দরকার নেই। দিনের আলো না ফোটা পর্যন্ত বাইরে বেরোবে না। আর এই লাল সুতো নাও, এই লাল সুতো হাতে বেঁধে রাখবে সব সময়। সতীনাথ হাতে লাল সুতো বেঁধে সমস্ত কিছু বুঝে নিয়ে চলে গেল। আমি আর বাসন্তী সে বাড়িতে একাই রইলাম। প্রচন্ড ভয় পেলে মানুষ এভাবে মানসিকভাবে শারীরিকভাবে বিধ্বস্ত হয়ে যায়। বাসন্তীর অবস্থাও হয়েছিল সেরকম। সে রাতে তার জ্বর এসেছিল, সে ভালোভাবে কথাও বলতে পারছিল না। সতীনাথ তো রাতের জন্য কোনো রকম ভাবে রান্না করে বেরিয়েছিল। বাসন্তী দুটো নাকে মুখে গুজে সেদিন সন্ধ্যের দিকে বিছানায় ঘুমোতে চলে গেল। আর আমি রাতে খাওয়া দাওয়া সেরে ঘরের দরজার বাইরে অপেক্ষায় রইলাম, সেই অশুভ শক্তি কখন আসবে তার জন্য। তবে এর মধ্যে একটা কাজ করেছিলাম। সতীনাথ চলে যেতে বিকেলের দিকে গ্রামে ঘুরে ঘুরে কিছু খবর জোগাড় করার চেষ্টা করেছিলাম। ধরো এই যে ওদের বিরুদ্ধে, যে সে নিশ্চয়ই বাড়ির আশেপাশে নজর রাখবে। যে জমিতে ওদের বাড়ি এখন, সে জমি অন্য একজন এই গ্রামে কেনার চেষ্টা করেছিল। এই জমি সতীনাথ কিনেছে তাদের দাদার কাছ থেকে। তার দাদা গ্রাম থেকে চলে যাওয়ার সময় বিক্রি করে দিয়ে যায়, কিন্তু এই জমি অন্য একজন কেনার জন্য বেশ কিছু টাকা আগে দিয়ে রেখেছিল। সে জমি পায় না, টাকা ফিরিয়ে দেওয়া হলেও মনক্ষুণ্ণ হয়েছিল। পরে সতীনাথকে এই জমির জন্য অনেক টাকা দিতে চেয়েছিল। বলতে গেলে জমি জমা নিয়ে একজনের সঙ্গে শত্রুতা হয়েছিল, তবে সেই শত্রুতার কথা বাসন্তী কিংবা সতীনাথ মনে রাখেনি। তবে আজ আমার কথায় সে কথা বাসন্তীর মনে পড়েছিল। আমি ওই লোকটির খোঁজ করলাম। তার নাম গোপাল। তার বাড়িতে গিয়ে সামান্য একটু আধটু কথাবার্তা বললাম। তবে বুঝতে পারলাম গোপাল কয়েকদিন হলো বাড়িতে নেই। গোপালের বাড়ি থেকে জানালো কোনো একটা সাধুর খোঁজে বেরিয়েছিল গোপাল। পাশের গ্রামে এক শ্মশানে এক সাধুর কথা শুনে গোপাল তার সঙ্গে দেখা করতে আজ থেকে সপ্তাহখানেক আগে বেরিয়েছে, কিন্তু এখনো ফিরে আসেনি। মনে মনে অবাক হলাম। বাসন্তীর এই সমস্যা শুরু হয়েছে প্রায় ৬-৭ দিন আগে থেকে। যদি গোপালের বাড়ির লোক সামান্য ভুল করে, তার মানে ৮-১০ দিন আগে গোপাল বাড়ি থেকে বেরিয়েছে। তার মানে সব কিছু মিলে যাচ্ছে। ফিরে এসে বাসন্তীকে সেই কথা বললাম না, তবে অপেক্ষা করতে লাগলাম সময়ের জন্য। আচ্ছা ঠাকুর মশাই, আগে কিন্তু সেই অশুভ শক্তি আপনাকে দেখে গিয়েছিল, তবে সেই রাতে আবার কিসের অপেক্ষা?
সেই রাতে সে ফিরে এলো নিজের পুরনো শক্তি নিয়ে। আমি দাওয়ার কাছেই ছিলাম। রাতের বেলা হঠাৎ করে বাইরে শো শো শব্দ শুনে বাইরের দিকে তাকিয়ে দেখি পশ্চিম আকাশ কালো করে এসেছে। একটা প্রবল ঘূর্ণিঝড়ের মতো কিছু যেন আস্তে আস্তে ছুটে আসছে এই বাড়ির দিকে। বাড়ি বন্ধন করা আছে। ঘরের দরজা আর জানালায় লাল সুতো আর পেরেক মন্ত্রপুত করে ঝুলিয়ে দিয়েছি। তবুও যেন মনে হচ্ছিল আটকাতে পারবো না। তাই ঝড় আসতেই আমি ওখান থেকে নেমে দাঁড়ালাম। দেখি প্রবল একটা ঘূর্ণিঝড়ের মতো হাওয়া এদিকেই এগিয়ে আসছে। আমি তৈরি হয়েছিলাম। ঝড়টা যেই বাড়ির কাছাকাছি এসেছে এমন সময় আমি মন্ত্র পড়া শুরু করে দিলাম। ঝড়টা বাড়ির বাইরে পর্যন্ত এসে থেমে গেল। আর তখনই আমি দেখতে পেলাম তাকে। বাড়ির বাইরের দিকে গ্রামের পথের ওপাশে একটা ফাঁকা জায়গা। আর ঠিক সেই ফাঁকা জায়গায় চার হাত পায়ে ঠিক কুকুরের মতো হামাগুড়ি দেওয়া অবস্থায় অপেক্ষা করে রয়েছে এক কালো ছায়া। তার মধ্যে সেই ঘূর্ণিঝড়টা তার মাথার উপর দিক বরাবর স্থির হয়ে রয়েছে। বাঘ যেভাবে শিকারের উপর লাফ দেওয়ার জন্য প্রস্তুত হয়, সেও তেমন ভাবেই প্রস্তুত হয়ে রয়েছে। সে একবার ঝাঁপিয়ে পড়লেই ঝড়টা তার পিছু পিছু এসে পড়বে সতীনাথের বাড়ির ভেতর। আমিও মন্ত্র পড়ে চারপাশে দেহ বন্ধন এবং স্থান বন্ধনের মতো ক্ষমতা বাড়িয়ে দিলাম। এক পা করে এগিয়ে আসতে লাগলো সে। সঙ্গে সেই হাসির শব্দ, আর তার সাথে সে বলে চলেছে, পারবি না, আমায় আটকাতে পারবি না। আমি ওকে নিয়ে যাবই ওকে। মনে মনে প্রমাদ গুনলাম, কিন্তু সাহস তখনও হারালাম না। মনের মধ্যে দেবীকে স্মরণ করে আবার মন্ত্র পড়তে লাগলাম। সে এক পা করে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। তারপর ঠিক যখন গ্রামের পথের কাছাকাছি এসেছে, যেন মনে হলো ঠিক বাঘের মতোই শূন্যে লাফ দিল এই বাড়িটা লক্ষ্য করে। প্রবল সেই ঝড় ঝাঁপিয়ে পড়ল বাড়ির সামনের দিকে। থর থর করে কেঁপে উঠল বাড়িটার চারপাশ। গাছপালা প্রবল হাওয়ায় নড়তে লাগলো। হাওয়ার ধাক্কাটা বাড়ির দেওয়াল পর্যন্ত এলো। সেই ঝাপটা আমিও অনুভব করলাম, কিন্তু সেই ঝড় কিংবা সেই চার পেয়ে অদ্ভুত জিনিসটা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারল না। বাড়ির বাইরেই কোনো একটা অদৃশ্য বন্ধনে আবদ্ধ হয়ে সেখান থেকে চিৎকার করে বলল, পারবি না, তুই পারবি না। কতক্ষণ আটকাবি? কতক্ষণ? আমি ওকে ঠিক নিয়ে যাব। এতক্ষণে আমি বুঝতে পেরেছি ওই অপশক্তি আসলে কি। ওর নাম তমন। এ হলো এমন এক অপশক্তি যাকে কোনো মানুষের পেছনে লাগিয়ে দিলে সেই মানুষের মৃত্যুর আগে পর্যন্ত তার শরীর থেকে সে একটু একটু করে জীবনী শক্তি শুষে নেবে। যে সাধক তাকে পাঠায় সেই জীবনী শক্তি সেই সাধক কাজে লাগায়। আমি আরো কিছুক্ষণ সেখানে মন্ত্র পাঠ করলাম। তাতে ক্ষমতা বাড়তে লাগলো। তাই প্রবেশ করতে পারল না সে। এইভাবে অনেক রাত পর্যন্ত তার সঙ্গে চলতে লাগলো আমার লড়াই। শেষ রাতের দিকে সে হার মানল। বলল, আজ আমি ফিরে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। সেই প্রচন্ড হাওয়া আর সেই বিভৎস মূর্তি জঙ্গলের দিকে মিলিয়ে যাওয়ার একটু পরেই পূবের আকাশটা লালচে হয়ে উঠতে লাগলো। আর আমি ধপ করে মাটির ওপর বসে পড়লাম। আমার গোটা শরীর থর থর করে কাঁপছে। ঘামে ভিজে গেছে গোটা শরীরটা। এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যেন দুটো চোখ বুজে আসতে চাইল। আমি আর তাকিয়ে থাকতে পারলাম না।
উঠোনের মাঝেই মাটির উপর ধপ করে পড়ে জ্ঞান হারিয়ে শুয়ে রইলাম সেখানে। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমার মুখের উপর জলের ছিটা দিয়ে চলেছে বাসন্তী। আমাকে চোখ খুলতে দেখে বলল, রাত কেটে গেছে ঠাকুরমশাই। রাতের বেলা একটু প্রবল ঝড় হচ্ছিল, আমি ভয় বাইরে বেরোইনি। আর তাছাড়া তো আপনি বারণ করেছিলেন যাই হয়ে যাক না কেন ঘরের বাইরে না বেরোতে। আপনি ঠিক আছেন তো? সব ঠিক আছে, সে চলে গেছে, কিন্তু তোমাদের বিপদ এখনো কাটেনি। তোমার শরীরে তার প্রভাব রয়েছে, এই প্রভাব এক পুজোর মাধ্যমে মুক্ত করতে হবে। সতীনাথ ফিরে এলে সেই কাজ আমাদের আজই শুরু করতে হবে। আজ অন্ধকার নামার আগেই যাতে সব কিছু শেষ হয়ে যায়। বাসন্তী ফ্যাকাশে ভাবে হাসল। আমি ঘরে গিয়ে বসলাম। দুপুরের একটু আগে আগে ফিরে এলো সতীনাথ। এমন অবস্থা হয়েছে জানলে তো নিশ্চয়ই ভয় পেয়ে যেতাম। ঠাকুরমশাই, আবার এমন হবে না তো? দেখুন, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, এসব কিছুই বুঝি না। এই রকম যদি আবার হয় আমরা তখন কি করব ঠাকুরমশাই? ওসব যাতে না হয় তার ব্যবস্থা আমি করছি। আজই এই পুজো করলে তোমাদের উপর থেকে সেই অপশক্তির প্রভাব আমি সরিয়ে দিতে পারবো। সতীনাথ পুজোর জোগাড় করতে লাগলো। বাড়ির সেই বকুল গাছটা, যেই গাছটার তলায় প্রথমবার বাসন্তী কাউকে দেখেছিল, সেই গাছের তলাতেই পুজোর আয়োজন করলাম। দুপুরের তপ্ত রোদের মাঝে পুজো শুরু হলো। পুজো চলতে চলতে প্রায় বিকেল হয়ে এলো। শেষের দিকে যজ্ঞের ছাই তুলে নিয়ে বাসন্তী আর সতীনাথের কপালে টিকা দিয়ে বললাম, আর কোনো চিন্তা নেই, এই দুই মাদুলিতে এই যজ্ঞের ছাই ভরে তা তোমাদের ধারণ করে থাকতে হবে আজ থেকে 1 মাস। রাতের বেলা বাইরে বেরোলে আলোর সঙ্গে নিয়ে বেরোবে। 1 মাস পর আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। তবে সাবধান, আজকের রাতটাও কিন্তু সহজ যাবে না। বাসন্তীর মধ্যে যেহেতু সেই অশুভ শক্তির প্রভাব রয়ে গেছে, তাই আজকের রাতে সে একবার শেষ আক্রমণ করার চেষ্টা করবে, কিন্তু সেটা কিভাবে হবে তা আমি জানি না। আমার কথায় বাসন্তী সতীনাথ মাদুলি গ্রহণ করে ফ্যাকাশে মুখ করে তাকিয়ে রইল আমার দিকে। সত্যি বলতে আমি নিজেও জানতাম না তেমন কিছু, শুধু এটা জানতাম ওই তমনের একটা আশ্চর্য ক্ষমতা আছে, সে যে কারোর ছদ্মবেশ ধারণ করতে পারে। আবার রাত হলো। আগের রাতের সেই প্রচন্ড লড়াইয়ে আমার শরীর ক্লান্ত হয়ে পড়েছিল। আমি দাওয়ার কাছে হেলান দিয়ে বসে থাকলেও কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। সতীনাথও বসেছিল। ঘরের ভেতরে বাসন্তী শুয়েছিল, সে ঘুমায়নি। অনেক রাতের দিকে হঠাৎ করে দেখি সতীনাথ আমায় ডাকছে, বলছে, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন ঠাকুরমশাই। বাসন্তী, বাসন্তী ঘর থেকে বেরিয়ে কোথায় যেন চলে গেল। একই ঘুমের সময়। তারপর অমন ভাবে সতীনাথ বলায় আমি আর দেরি করলাম না। হুড়মুড় করে বারান্দায় উঠে গ্রামের পথ ধরে পেছনের দিকে হাঁটতে শুরু করলাম। সেই পথ, সেই একই দৃশ্য। আমার সামনে এগিয়ে চলেছে সতীনাথ, আর তার পেছনে আমি চলেছি। আকাশের চাঁদটা আগের মতোই মেঘের আড়ালে মাঝে মাঝে লুকিয়ে পড়ছে। চলছি তো চলছি, চলার আর বিরাম নেই। হঠাৎ করেই একটা অদ্ভুত ব্যাপার মনে হলো। সতীনাথ এতক্ষণ ধরে চলছে, অথচ একটা কথাও বলছে না। তাছাড়া সতীনাথের সঙ্গে কোনো আলো নেই। অন্ধকারে সে এমন ভাবে চলছে যেন বহুদিনের অভ্যাস। কথাটা মনে হতেই সামনের দিকে তাকিয়ে যে জিনিসটা দেখতে পেলাম
তাতে এবার আমি ভয় পেলাম। কোথায় সতীনাথ? আমার সামনে কোথাও কেউ নেই। হাঁটতে হাঁটতে কখন যেন গভীর জঙ্গলের মধ্যে এসে পড়েছি। ব্যাপারটা মনে হতেই একটা অদ্ভুত ঘোর কেটে গেল আমার মাথা থেকে। মনে পড়ল ঘুমাতে যাওয়ার সময় দেহ বন্ধন করিনি। আমার হাতের একটা তাবিজ আছে, সে আমায় সরাসরি স্পর্শ করতে পারবে না, কিন্তু আমায় এখানে সরিয়ে এনে সে নিশ্চয়ই কিছু করতে চায়। পিছনে ঘুরে যেতেই চারপাশ থেকে সেই মেয়েলি গলার হাসির শব্দ যেন আমার কানে তালা ধরিয়ে দিল। সঙ্গে কেউ বলল, বলেছিলাম না এত সহজে আমি ছাড়ব না। প্রাণপণে পেছনের দিকে ঘুরলাম। একরকম ছুটতে ছুটতে এগোতে লাগলাম। পেছনের দিকে জানি না এতক্ষণে কি হয়েছে, কারণ যে আমায় ভুলিয়ে নিয়ে যেতে পারে সে সবাইকেই ভুলিয়ে নিয়ে যেতে পারবে। তখনও জানি না বাসন্তী আর সতীনাথকেও কেউ ভুলিয়ে নিয়ে গেছে কিনা। বুকের ভেতরটা দুরু দুরু করতে লাগলো। এমন একটা ভুলের জন্য কি দৃশ্য দেখতে হবে কে জানে। তারানাথ চুপ করতেই আমরা অপেক্ষা করতে লাগলাম। মুখে কিছু বললাম না। তারানাথ সোজা আকাশের দিকে তাকিয়ে আছে, যেন অনেক আগের কোনো একটা দৃশ্য চোখের সামনে ভালোভাবে দেখার চেষ্টা করছে। তারপর স্বগক্তির মতো বলতে লাগলো, ছুটতে ছুটতে একদম বাড়ির কাছে এসে পৌঁছেছি। দেখি গ্রামের পথ ধরে হেঁটে যাচ্ছে বাসন্তী। আমি তাকে চিৎকার করে ডাকতে গেলাম, কিন্তু তার আগেই একটা অদ্ভুত দৃশ্য দেখে আমার মাথাটা কেমন ঘুরে উঠল। শুধু বাসন্তী নয়, তার সঙ্গে হাঁটতে হাঁটতে সামনের দিকে চলেছে সতীনাথ নিজেও। অবিশ্বাস্য! এটা কি করে হতে পারে? ওদের সঙ্গে ওই তাবিজ থাকা অবস্থায় সম্মোহন করা এত সহজ ব্যাপার নয়। আর তারপর ওই বিভৎস মূর্তিটাকে আমি দেখতে পেলাম ওদের ঠিক সামনের দিকে। তারা পিছু পিছু চলেছে ওর। চিৎকার করে ডাকলাম আমি, সতীনাথ, বাসন্তী, আমার কথা শোনো, কোথায় যাচ্ছ তোমরা? মেলি গলায় সে হাসির শব্দ শুনতে পেলাম। আর তারপরে অদ্ভুত তীব্র গর্জন করে সে বলল, পারলে না তো আমার হাত থেকে ওদের বাঁচাতে? পারলি না? আমার শরীর ক্লান্ত হয়ে উঠেছিল। তার মধ্যে এতটা দৌড়াদৌড়ি করে এসে আরোই কাহিল হয়ে পড়েছিলাম। আমি পথের মাঝখানে বসে পড়লাম। চোখের সামনে দেখতে পেলাম চাঁদের অল্প আলোয় বাসন্তী আর সতীনাথ চলে যাচ্ছে। আমি চিৎকার করলাম, কিন্তু আমার কথাটা শুনতে পাচ্ছে না ওরা। ঠিক সেই সময় আরো অদ্ভুত ব্যাপার ঘটল। পথের এক পাশে, যেখানে ফাঁকা জমি রয়েছে প্রচুর, জমির উপর থেকে আমার কাছাকাছি এসে দাঁড়ালো এক সাধু। তার মুখ আমি ভালো করে দেখতে পেলাম না, তবে শুনতে পেলাম তার গলা। অভয় বাণীতে সে যেন বলছে, তারানাথ, শুধু তোর জন্য, শুধু তোর জন্য অধরা স্বয়ং মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে চলেছে। শুধু তোর জন্য। আমি কিছুই বুঝতে পারলাম না। এই সাধুকে দেখে আমার গোটা শরীর জুড়ে ক্লান্তি নামলো। আমি বীর বীর করে বলার চেষ্টা করলাম, ওদের ওদের বাঁচিয়ে দিন, বাঁচিয়ে দিন ওদের। ওরা বড় কষ্ট পেয়েছে, ওদের বাঁচিয়ে দিন। চোখের সামনে আর কিচ্ছু দেখতে পেলাম না, শুধু এইটুকুই দেখতে পেলাম সতীনাথ আর বাসন্তী ছুটতে ছুটতে আমার দিকে এগিয়ে আসছে।
তাহলে সতীনাথ আর বাসন্তী শেষ পর্যন্ত বেঁচে গিয়েছিল? ঠিকই বলেছ, সতীনাথ আর বাসন্তী দুজনেই বেঁচে গিয়েছিল, কিন্তু কিভাবে বেঁচে গিয়েছিল তা আমি নিজেও জানি না, এমনকি ওরাও হয়তো জানে না। আমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে যে আসলে কি হয়েছিল সে কথা ওদের কারোরই মনে নেই। ওরা যে কিভাবে নিজেদের মাদুলি খুলে রেখেছিল আর কিভাবে যে স্বয়ং মৃত্যুর মুখ থেকে ওরা বেঁচে ফিরে এসেছিল সে ব্যাপারে ওরা আমায় কিছুই বলতে পারেনি। তবে আমি বুঝতে পেরেছিলাম এসবের পেছনে রয়েছে সেই সাধু, তার কৃপাতেই সেই অসম্ভব কাজ সম্ভব হয়েছে। তবে এরপর আর সেখানে থাকার সাহস করতে পারিনি। 2 দিন পর সেখান থেকে চলে এসেছিলাম। তবে আসার আগে একটা খবর পেয়েছিলাম, পাশের গ্রামের শ্মশানে এক সাধু আর তার সাথে এই গ্রামের একটি লোকের মৃতদেহ দাহ করা হয়েছিল। যে রাতে বাসন্তী আর সতীনাথকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল সেই রাতেই ওরা মরেছিল। গ্রামের লোক সাধুকে শনাক্ত করতে না পারলেও আর একজন যে ছিল তাকে শনাক্ত করতে পেরেছিল। সে ওই গ্রামেরই লোক ছিল, তার নাম ছিল গোপাল ভট্টাচার্য। তারানাথ চুপ করতে আমরা উঠে পড়লাম। এতক্ষণ বৃষ্টি পড়ছিল, এইবার বৃষ্টিটা কমেছে। উঠে দাঁড়াতে দাঁড়াতে কিশোরী বলল, হ্যাঁ, একটা সামান্য সিঁদুরের জন্য সতীনাথ আর বাসন্তীর জীবনটা এরকমভাবে বদলে গিয়েছিল। সিঁদুর কখনোই সামান্য হতে পারে না, বুঝলে হে কিশোরী। আর তাছাড়া সেই সিঁদুরে যখন কোনো অশুভ শক্তি মিশে যায় তখন সেই সিঁদুরই হয়ে ওঠে এক অশুভ দ্রব্যগুণ সম্পন্ন বস্তু। আর সেই দ্রব্যগুণের মাধ্যমে অশুভ শক্তি যা খুশি করতে পারে। যেমনটা আস্তে আস্তে বাসন্তীর জীবনী শক্তি কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল ওই তান্ত্রিক, আর গোপাল ওই তান্ত্রিকের সাহায্যে হস্তগত করতে চেয়েছিল এই জমি বাসন্তী আর সতীনাথের ক্ষতি করে। কিন্তু শেষটা যে ভালো হয়নি তা তো তোমরা জানোই। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও বাসন্তীর সিঁদুরের কৌটো। আমরা আশা করছি আমাদের আজকের গল্প আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের সমস্ত গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমরা খুব শীঘ্রই ফিরে আসব আপনাদের জন্য নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।